নীলা, আজকে রাতে নতুন এক কাস্টমার আসছে। রেডি থাকিস, একদম খুশি করে দিবি আজ। লাস্ট কয়েকটা কাস্টমারকে খুশি করতে পারস নাই অভিযোগ করেছে। জি আপা, চেষ্টা করবো। আসলে আগের কয়েকদিন শরীর ভালো ছিল না আপা, আজকে একটু ভালো লাগছে। একদম খুশি করে দিমো। আচ্ছা এখন যা, কিছুক্ষণ পরে কাস্টমার আসবে, রেডি হয়ে বসে থাক। খুব পয়সাওয়ালা মাল শুনেছি, তুই আজকে খুশি করে দিয়ে রেগুলার আসবে তোর কাছে। জি আপা, এ বলে আমি রেডি হতে চলে গেলাম। কিছুক্ষণ পর কাস্টমার আসবে। আমি আজকে নতুন এক পুরুষকে আমার শরীর বিলিয়ে দেব। এর আগে অনেকজনের সাথে আমি বিছানায় শুয়েছি। কাস্টমার আসছে, মর্জিনা আপা কাস্টমারকে আমার রুমে এনে দিয়ে গেল। আসেন, শুরু করেন। কাপড় খুলমো? দাঁড়া, আগে তোর সাথে পরিচয় হয়নি। পরিচয় হওয়ার কি দরকার? আমার লগে শুইতে আসেন, শুয়ে যান। আসেন, শুরু করেন। একদম খুশি করে দিমো আপনারে। আচ্ছা আয়। আমি নিজের শরীর লোকটিকে বিলিয়ে দিলাম। প্রতি রাতে কারো না কারোর সাথে রাত কাটাতে হয় আমার। প্রতি রাতে লোকেরা আমাকে নিজেদের খাদ্য হিসেবে ছিঁড়ে ছিঁড়ে খায়। কি আর করব, এই তো আমার কাজ। এই না কাজ করলে তো ওরা আমাকে মেরে ফেলবে। এর আগে অনেক চেষ্টা করেছি পালাবার জন্য, কিন্তু প্রতিবার ধরা পড়েছি। এই জন্য ভাগ্যের দোষ দিয়ে 2 বছর ধরে রয়ে গেলাম এই পতিতালয়ে। গ্রামের মেয়ে আমি, বাবা মার আদরের মেয়ে ছিলাম খুব। বাবা খুব ইচ্ছে ছিল আমাকে অনেক পড়ালেখা করাবে, কিন্তু বাবার ইচ্ছেটা হয়তো ইচ্ছায় রয়ে গেল। জানি না বাবা মা আমাকে মনে আছে নাকি ভুলে গেছে। শহরে এসেছি প্রায় 2 বছর। এই 2 বছরে তাদের কোনো খবর পাইনি। আমার বাবা গ্রামে ছোটোখাটো একটা ব্যবসা করত। বাবা মা আমার ছোট্ট একটা সংসার ভালোই যাচ্ছিল আমাদের। বাবা মার চোখের মনি ছিলাম আমি। পড়ালেখায়ও ভালো ছিলাম খুব। বাবার শখ ছিল আমাকে পড়ালেখা করিয়ে শহরে বড় ঘরে বিয়ে দিবেন। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন রুবাইতের সাথে আমার পরিচয়। রুবাইত আমাদের স্কুলে নতুন এসেছে, আমার ক্লাসে এসে ভর্তি হয়। শুনেছি রুবাইত শহর থেকে এসেছে। রুবাইতের বাবা আর আমার বাবা আগে থেকেই পরিচয় ছিল। রুবাইতের সাথে আমার ভালোই বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। আমি প্রায় রুবাইতের বাসায় যেতাম। রুবাইত আমাদের বাসায় আসতো, কিন্তু রুবাইতের বাবা আমার দিকে যেন কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে থাকতো। তবে আমার মনে খারাপ কোনো কিছুই ছিল না। আর তখন বয়সও কম ছিল, তাই পড়ালেখা আর খেলাধুলা থেকে ঝোঁকটা বেশি ছিল। আজ রুবাইত স্কুলে আসেনি, তাই আমি রুবাইতের বাসায় গেলাম। আমি তাদের বাসায় গিয়ে দেখি রুবাইতরা বাসায় নাই, কিন্তু তাদের বাসায় চাচা ছিল। আমি রুবাইতের বাবাকে চাচা ডাকি। আসসালামু আলাইকুম চাচা। রুবাইত কই? ওরা তো শহরে গিয়েছে কাল রাতে। আমাদের এক আত্মীয় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায়, তাই ওখানে গিয়েছে। আয় তুই বস। না চাচা, রুবাইত যখন নেই তখন আমিও আর বসবো না। আমি বাসা থেকে বের হয়ে যাব, ওই সময় চাচা আমার হাত ধরে চেয়ারে বসিয়ে দিল আর গিয়ে দরজা বন্ধ করে দিল। এ কি চাচা, কি করছেন? দরজা বন্ধ করছেন কেন চাচা? চুপ করে বসে থাক। অনেকদিন অপেক্ষায় ছিলাম এই দিনের। কোন দিনের জন্য চাচা? কি বলছেন এসব? তুই একদম চুপ করে থাকবি। আমি যা করবো মুখ বুজে সহ্য করবি। এই বলে চাচা আমায় বিছানায় শুয়ে আমার কাপড় খুলতে শুরু করে। চাচা আমার কাপড় খুলছেন কেন? ছাড়ুন আমাকে চাচা। একদম চুপ থাক। আমি চিৎকার করতে যাব, ওই সময় চাচা আমার মুখ চেপে ধরে। আমার মুখ কাপড় দিয়ে বেঁধে দেয় যেন আমি চিৎকার করতে না পারি। আমার খুব যন্ত্রণা হচ্ছিল, আর চাচা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমি আগে শুনেছি মানুষের নাকি ধর্ষণ হয়, কিন্তু ধর্ষণ জিনিসটা কি জানতাম না। আজকে আমি সেই ধর্ষণের শিকার হলাম। আগে শুনেছি ধর্ষণের পর নাকি মেরে ফেলে, তাহলে আমাকে কি মেরে ফেলবে? তারপর চাচা আমাকে ভোগ করার পর আমার মুখ খুলে দিল। চাচা, এ কি করলেন আপনি? নিজের মেয়ের মতো মেয়ের সাথে এসব করতে পারলেন? ধুর, রাখতো তোর মেয়ে। তুই একটা খুব ভালো মাল, তোকে শহরে বিক্রি করতে পারলে অনেক টাকা ইনকাম হবে। তখন আমি কান্না করতে লাগলাম, আর চাচা আমাকে 2টা থাপ্পড় দিয়ে বলল, এই নে, একদম চুপ থাক। বাসায় কাউকে কিছু বলবি না। যদি বলস তাহলে তোর মা বাবাকে মেরে ফেলবো আমি। না চাচা, আপনি এটা করবেন না। আপনার দোহাই লাগে, আমি কাউকে বলবো না। যদি বলিস তাহলে দেখি নিস আমি কি করি। যা এখন বাসায় যা। তারপর আমি খোঁড়াতে খোঁড়াতে বাসায় গেলাম। আমার খুব যন্ত্রণা হচ্ছিল, কিন্তু আমি তো বাসার কাউরে কিছু বলতে পারবো না। বললে চাচা বাবা মারে মেরে ফেলবে। তারপর অনেক কষ্ট করে বাসায় আসলাম। এসে মায়ের সামনে পড়লাম। কি রে নীলা, তুই খোঁড়াচ্ছিস কেন? না মা, তেমন কিছু না, খেলতে গিয়ে পড়ে গেছি। আমি মাকে কিছু বলতে পারলাম না। আমার খুব যন্ত্রণা হচ্ছিল। আমি বাসায় বলে দিলে চাচা আব্বু আম্মুকে মেরে ফেলবে বলেছি। না থাক, কথাটা আমার মধ্যে রাখি। আচ্ছা যা, গোসল করে নে। গোসল করে খেতে আয়। বাবা কখন আসবে মা? তোর বাবা আজ বাইরে খাবে। তোর রহিম চাচারা আজ ওর তোর বাবারা সবাই মিলে আজকে এক অনুষ্ঠানে যাবে। রহিম চাচা রুবাইতের বাবা। হঠাৎ ওনার নাম শুনেই মনে ভয়টা জেগে উঠল। কিছুক্ষণ আগে আমার সাথে একই হলো। ভয়ে কাউকে বলতে পারছি না। শরীরটা খুব যন্ত্রণা করছিল, কিন্তু মাকে বলা যাবে না শরীর যন্ত্রণার কথা। মা যদি বুঝে যায় তখন বিপদে পড়ে যাব। এর জন্য আর কিছুই বললাম না। কাউকে কিছুই না বলে মনের দুঃখ মনে পুষে রাখলাম।
তারপর রাতে আমি পড়তে বসলাম, কিন্তু আমার মন কিছুতেই পড়াই ছিল না। আমার কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। ভাবতে থাকি কি হয়ে গেল আজ আমার সাথে। আমি আজ ধর্ষণের শিকার হলাম। শুনেছি ধর্ষিতাদের নাকি সবাই অনেক অবহেলা করে, কিন্তু আমি, না না, আমি কাউকে কিছু বলবো না। আমাকে যে চাচা আজ ধর্ষণ করেছে, ছি। এখন শুধু একটা কথাই ভাবতে লাগলাম, জানি না আমার ভাগ্যে কি আছে। নীলা, ও নীলা, হঠাৎ বাবা ডাক দিল। তারপর আমার কোনো উত্তর নেই। কেমন যেন এক ঘোরের মধ্যে গেলাম। তারপর বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি রে মা, কি এত ভাবছিস? হঠাৎ আমি বাবার কথায় চমকে উঠে বললাম, বাবা তুমি আসছো? সকাল থেকে তোমারই দেখলাম না, কইছিলা সারাদিন। আমি ছিলাম তোর রহিম চাচার সাথে। এখন বল তুই কেমন আছিস? আমি সাথে সাথেই বাবাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আলহামদুলিল্লাহ বাবা, আমি অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি। তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা। কি হয়েছে রে মা তোর? হঠাৎ বাপের জন্য এত ভালোবাসা কই থেকে আইলো? না বাবা, কিছু না, তুমি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। তারপর বাবা চলে গেল। আমি আবার নিজের পড়ার দিকে মনোযোগ দিতে চাইলাম, কিন্তু পারলাম না। সকালের দৃশ্য যে আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। কি হিংস্র মানুষটা নিজের মেয়ের মতো মেয়ের সাথে এমন করতে পারলো। এরপর দিন সকালে আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হলাম। হঠাৎ আমার মনে পড়ল রেজিস্ট্রেশনের জন্য আজকে টাকা নিয়ে যেতে বলেছে। বাবা, ও বাবা, বাবাকেই ডাক দিয়ে, তোর বাবা তো সকালে শহরে গেছে একটা কামে। সকাল সকাল বাবারে নিয়ে কি করবি? মা, আমার স্কুলে টাকা লাগবে। এক কাম কর, তুই স্কুলে যাওয়ার পথে রহিম চাচার কাছ থেকে টাকা লইয়া যাস। কইবি তোর বাবা কইছে, আমাদের বাবা থেকে টাকা না থাকলে বা বাবা শহরে গেলে টাকার প্রয়োজন হলে রহিম চাচার থেকেই টাকা নিই আমরা। কিন্তু কাল রহিম চাচা আমার সাথে যা করলো, এতে আমি ওনের সামনে যাব কেমনি? অনু যদি আবার আমার সাথে এমন কিছু করে তখন? মা, তুমি যাই নিয়ে আসো, আমি পারবো না। আমি ঘরের মেলা কাজ আছে। তুই তো রহিম চাচার ঘরে গিয়ে রুবাইতে লগে একেবারে স্কুলে যাইস গা। মা, রুবাইতে তো শহরে গেছে। কে বলল? আমি তো কাল রাতেই রুবাইতের মায়ের লগে কথা কইছি। আমি আমার মার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। রুবাইতে তো শহরে গেছে। কাল রহিম চাচা বলছিল তারা কয়েকদিন শহরে থাকবো, কিন্তু কাল রাতে তো মা রুবাইতের মায়ের সঙ্গে কথা বলেছে। আমি কিছুই বুঝলাম না। আমার মাথায় সব ঘুরছিল কালকের ব্যাপারটায়। তারপর আমি স্কুলে যাওয়ার পথে রহিম চাচার ঘরে গেলাম ভয়ে ভয়ে। গিয়ে দেখি সবাই বাসাতে আছে। রুবাইত তখন স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছিল। রুবাইত, চাচা কই রে? বাবা তো বাসায় আছে। কেন বাবারে? আচ্ছা, তোরা কালকে কই গেছিলি? কেন, আমরা তো বাসাতেই ছিলাম। তাহলে স্কুলে যাস না কেন? আমার প্রশ্নটা শুনে রুবাইত ঘাবড়ে গেল। সে আমার কথা এড়িয়ে গিয়ে চাচারি ডাকতে লাগলো, বাবা, ও বাবা, নীলা আছে তোমার কাছে। চাচা ঘর থেকে বেরিয়ে এলো, এসে আমার দিকে খুবই খারাপভাবে তাকিয়েছিল। তারপর চাচা বলল, রুবাইত তুই একটু ওইদিকে যা। কে রে নীলা, কালকে আমার এতই ভালো লাগছে যে তুই আজ সকালে আমার কাছে চলে আসলি। আজকে আবার খেলবি নাকি আমার সাথে? চাচা, দোহাই লাগে, আপনার এসব কথা কইবে না। তো কি জন্য আসছস আমার কাছে ওইটা বল। আমার টাকা লাগবে 200। বাবা শহরে গেছে, মা বলেছে আপনা থেকে নিয়ে যাইতে। তারপর চাচা ঘরে গিয়ে টাকা নিয়ে আসলো আর আমার হাতে টাকাটা দিল। দেখি 500 টাকার নোট দিল একটা। চাচা, ভাঙতে দিলে ভালো হইতো। বাকি টাকা তুই রাইখা দিস, কালকে আমার এই যে মজা দিছিলি ওইটার ভাড়া। চাচার কথা শুনে সাথে সাথে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। একটা মানুষ কত খারাপ হলে নিজের মেয়ের মতো মেয়ের সাথে এসব কথা বলতে পারে। তারপর আমি আর কথা বাড়ালাম না, কারণ এখন এই মানুষ নামে পশুটার সাথে আমার কথা বলতেও ঘৃণা হচ্ছে। এরপর আমি আর রুবাইত স্কুলে চলে আসি। আমি এখন আর আগের মতো রুবাইতদের বাসায় যাই না, আর রুবাইতের সাথেও তেমন একটা কথা হয় না। দেখতে দেখতে আমার বার্ষিক পরীক্ষা শেষ হলো। তাই আমি প্রায় সময় গ্রামের সমবয়সী মেয়েদের সাথেই খেলতাম। তো একদিন আমি খেলতে যাচ্ছিলাম, ওই সময় দেখি রহিম চাচা ওই রাস্তা দিয়ে আসছিল। আমি ওনাকে দেখে গাছের আড়ালে লুকিয়ে গেছি। ভেবেছি সে আমাকে দেখেনি, কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। সে গাছের আড়ালে আমার পেছনে এসে রহিম চাচা দাঁড়িয়েছিল আর এসে আমার কাঁধে হাত দিল। আমি তো হঠাৎ ভয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি রহিম চাচা। চাচা, কি চাই আপনার? আমার সম্মানটা তো শেষ করলেন, আর কি চাই? তোকে চাই। মানে কি চাচা? আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে আমি গ্রামের সর্দারের কাছে আপনার নামে নালিশ দেব। ভয় দেখাচ্ছ আমারে? যারে ইচ্ছা তারে নালিশ দে। সবাইরে টাকা দিয়ে দিলে কেউ কিছু করতে পারবো না। আর একবার নালিশ দিয়ে দেখ তোর বাপ মায়ের অবস্থা আমি কি করি। চাচা প্লিজ, আমি কাউকে কিছুই বলবো না। আপনি আমার মা বাবারই কিছু করিয়েন না। আচ্ছা করবো না। এখন আয় আমার লগে। কই যামো?
আমার তোরে খাইতে ইচ্ছে করতেছে, অনেকদিন হইয়া গেছে তোরে খায় না। চাচা, এত চাচা চাচা করিস না, আয় আমার লগে। না হলে আমি এখন লোক নিয়া তোর মা বাবারই উঠাই আনবো। না চাচা, আসেন, আমি যাব আপনার সাথে। তারপর আমি অসহায় আত্মসমর্পণ করে এই মানুষ নামের পশু চাচার সাথে চলে গেলাম। আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা বাড়ি আছে, ওই বাড়িতে আমাকে নিয়ে গেল। বাড়িটা দেখে আমার গা ছমছম করতে লাগলো। চাচা, এই বাড়িতে যাইতে ভয় লাগে, কিছুই হইব না, আজকে তোর সব ভয় আমি কাটাই দিব। এই বলে চাচা আমার হাত ধরে টেনে ওই ঘরে নিয়ে গিয়ে দ্বিতীয়বারের মতো আমাকে ধর্ষণ করলো। এইবার যেন আরো হিংস্রভাবে আমাকে ধর্ষণ করলো। আমার সাথে শারীরিক সম্পর্ক শেষ করে চাচা বের হয়ে যেতে লাগলো। চাচা আজকে আমারে এইভাবে ধর্ষণ না করলেও পারতেন। কিসের ধর্ষণ? আমি তো আমার শরীরে জ্বালা মিটাইছি। আর হ্যাঁ, ধর এই টাকাটা নে, শরীর ব্যথার ওষুধ কিনা খাইয়া নিস। আমি আর কিছুই বলতে পারলাম না এই নিষ্ঠুর পৃথিবীর মানুষ নামে জানোয়ারদের কাছে। তারপর অনেক কষ্টে ওখান থেকে বাসায় চলে গেলাম। আর ওই রাতে আমার প্রচুর জ্বর আসলো। তারপর আমি তেমন কাউকে বসতে দিলাম না, শুধু আম্মুকে বলেছিলাম শরীর খারাপ লাগছে একটু। এর কয়েকদিন পর সুস্থ হয়ে গেলাম। এখন আমি আর তেমন একটা বাসার বাইরেই যাই না, সারাদিন বাসাতেই মনমরা হয়ে বসে থাকি। মা বাবা জিজ্ঞেস করে আমার কি হয়েছে, আমি চুপ করে থাকি কেন। আমি তাদের কিছুই বলতে পারি না, শুধু চুপচাপ হয়ে থাকি। এভাবে আরো 2 মাস কেটে গেল, আমার পিরিয়ড হয় না। আমি বাসায় এই ব্যাপারেও কিছু জানাইনি, ভাবলাম ঠিক হয়ে যাবে। এরপর থেকে আমি প্রতিদিন স্কুলে যাওয়ার জন্যই শুধু বাসা থেকে বের হতাম। আর এমনিতে সারাদিন বাসাতে থাকতাম, কোথাও যেতাম না। তো একদিন স্কুলে গেলাম, হঠাৎ আমার খুব বমি শুরু হয়। আর আমি ওই দিন বাসায় চলে আসি স্কুল থেকে। বাসায় আসার পর মা জিজ্ঞাসা করলো, কি রে নীলা, কি হয়েছে তোর? কিছু না মা, বমি হয়েছে একটু। ও, গরম পড়তেছে খুব, তাই হয়তো শরীর দুর্বল। আচ্ছা, কিছুক্ষণ বিশ্রাম নে। আচ্ছা মা। তারপর শরীর খারাপ থাকার কারণে আমি কয়েকদিন স্কুলে যাইনি। আর আমার বমিটাও প্রায় সবসময় হতো। ব্যাপারটা জানি না মা বুঝতে পারলো কিনা। হঠাৎ আমাকে প্রশ্ন করলো, কি ব্যাপার নীলা, তোর এখন প্রতিদিন বমি হয় কেন? আমি কি জানি মা, তোর বাবা আসুক, আজকে তোর এই ডাক্তারের কাছে নিয়ে যাবো। আচ্ছা। তারপর বাবা আসার পর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো এবং ডাক্তার কিছু টেস্ট করালো আমাকে। টেস্ট করে ডাক্তার বলল পরের দিন আবার যেতে। তো পরের দিন আবার গেলাম ডাক্তারের কাছে, সাথে আমার মাও গেল। যাওয়ার পর ডাক্তার আমাকে প্রশ্ন করলো, তুমি কি বিবাহিত? না তো। কেন ডাক্তার? তাহলে পেটে বাচ্চা কোথায় থেকে আসলো? ডাক্তারের মুখে কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এ আমি কি শুনছি? তাহলে কি চাচা আমার সাথে যা করলো তাই জন্য আমার পেটে বাচ্চা আসে? আমি তখন সাথে সাথে আমার জ্ঞান হারিয়ে ফেললাম। আর আমার যখন জ্ঞান ফিরে, তখন দেখি আমি আমার বাসায় শুয়ে আছি। আর আমার জ্ঞান ফিরতেই আমি হাউমাউ করে কান্না করতে শুরু করলাম। মা, আমাকে ক্ষমা করে দাও মা, এই বাচ্চা কার নীলা? মা প্রশ্ন করলো ধমক দিয়ে। মা, সত্যি করে বল নীলা, কার সাথে তুই এই আকাম কুকাম করছস? মা, আমারে মাফ করে দাও, এই বাচ্চারা আমি মায়েরা ফেলবো। দরকার হলে আমারে তোমরা মায়েরা ফেলো। কি, তোরে আমরা মারমো কেন? তোর লগে যারা এই কাম করছে তারে আমরা শাস্তি দিব। না মা, ওরে শাস্তি দিতে পারবা না। ওর নাম তোমাদেরকে বললে ওরা তোমাদেরকে মেরে ফেলবে। মা, তুই কি নিজের ইচ্ছায় এসব করছিলি? না মা, ও আমারে বাধ্য করছে। প্রথমবার জোর করে করছে, তারপর আমাকে বাধ্য করেছে তোমাদের মেরে ফেলবে বলে হুমকি দিয়ে। আচ্ছা শোন কথাটা, 5 কান হবার আগে তোর এই পেটের বাচ্চা নষ্ট করতে হইব। হঠাৎ আমি দেখলাম আমার পেটে বাচ্চা আছে। এই কথাটা শোনার পর বাবা কেমন যেন নিজেকে শক্ত করে বসেছিল, কারোর সাথে কোনো কথাই বলছিল না। আমি বাবার কাছে গিয়ে বাবার পায়ে ধরে মাপ চাইলাম। বাবা, আমাকে মাফ করে দাও, তোমরা আমাকে যা শাস্তি দিবা তা আমি মাথা পেতে নিব। বাবা, তোরে কেন আমরা শাস্তি দিব? তোর লগে যারা এই কাম করছে তারে আমরা শাস্তি দিব, শুধু নামটা ক। বাবা, তোমার দোহাই লাগে, তার নাম জানতে চাইও না। আচ্ছা, যা এখন বিশ্রাম নে, কাল তোর মায়ের লগে যায় বাচ্চাটারে নষ্ট করে আসিস। আমি কাল তো রহিম চাচার লগে কথা কইয়া তোরে শহরে পাঠানোর ব্যবস্থা করবো। এই গ্রামে তোরে আর রাখবো না, তোরে শহরে পাঠায় ভালো স্কুলে ভর্তি করামো। তুই ওখানে পড়ালেখা করবি। শহর? ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল শহরে গিয়ে থাকবো, শহরের বড় বড় গাড়িতে করে যাতায়াত করব আর বড় স্কুলে ভর্তি হব, স্কুল শেষ করে কলেজে উঠব, এরকম হাজারো আশা ছিল। কিন্তু শহরে যে এত হিংস্র পশুরা থাকে তা আগে জানা ছিল না। এরপর দিন মামাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আজ আমার পেটের বাচ্চাটাকে মেরে ফেলা হবে। বাচ্চাটার জন্য খুব কষ্ট হচ্ছিল। এই দুনিয়ার আলো দেখার আগে সে বিদায় নিচ্ছে। তারপর আমি কয়েকদিন পর সুস্থ হয়ে গেলাম। আর রহিম চাচার চাচি আসে আমাকে দেখতে। চাচার দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছিল খুব।
তুই এই কাম করবি আমরা ভাবতে পারি না নীলা। চাচার মুখে এই কথা শুনে মনে হচ্ছিল একটা মানুষ কেমনে এত বহুরূপ হতে পারে। নিজে কইরা আমার নাম দিছে, ছি। আমার মেয়ের কোনো দোষ নাই। বাবা বলে উঠল, এক হাতে তালি বাজে না, মনে রেখো। কি আর করার, আমার মেয়ের ভাগ্যে হয়তো এইটাই লেখা ছিল। এই মেয়েরে বেশি দিন ঘরে রাখো না, বিয়ে দিয়ে দাও। আমার কাছে একটা ভালো সম্বন্ধ আছে। চাচার কথার মাঝে আমি বলে উঠলাম, আমি এখন কোনোভাবে বিয়ে করব না। আমি বিয়ে করতে চাই না বাবা, আমি এখন বিয়ে করব না। তুই একদম চুপ থাক। দোষ করে আবার বড় বড় কথা কস। চাচি, আমি কোনো দোষ করি নাই, তুই চুপ থাক। বড়দের মুখে মুখে কথা কইবে না। তোর বাপ চাচা মিলা যা সিদ্ধান্ত লইব তাই তুই মাইনা নিবি। মা, তুমি ওদেরকে বোঝাও, আমি বিয়ে করব না। নীলামা, আমার হাতে কিছুই নাই রে মা। তোর বাপ চাচা কি সিদ্ধান্ত নেয় দেখ, ওরা তো তোর ভালোই চাইবে। মা, তুমিও আমার মতামতের কোনো গুরুত্ব দিলে না। ভালা, আমি মইরা গেলে বুঝবা। নীলামা, মরার কথা কইস না। ভূতই আমাদের বেঁচে থাকার একমাত্র আশা। বাবা, তুমি আমাকে বিয়ে দিও না। না মা, এখন তোরে বিয়ে দিব না। তুই ভালো করে পড়ালেখা কর। তোরে শহরে পাঠাইয়া আমি পড়ালেখা করামো। আরে মাইয়া, এত পড়ালেখা করাইয়া কি লাভ কি? বিয়ে দিয়া দিলে তো পরের ঘর করতে হইব। রহিম ভাই আমার মাইয়ারে আমি পড়ালেখা করাইয়া শহরের বড় ঘরেই বিয়ে দিব। শুনছি শহরের মানুষ ঘরের বউরে চাকরি করতে দেয়, তুমি যা বোঝো। কিন্তু আমার হাতে একটা ভালো ঘর আছে তোমার মাইয়ার লাইগা। পোলা শহরে থাকে, বিয়ের পর বউরে শহরে নিয়ে যাইব। কিন্তু আমার মায়ারে যে কলঙ্ক হয়েছে ওইটার কি হব? আমার মায়ারে নিয়ে আমার শুধু একটাই চিন্তা, আমার মায়ের নামে এইসব কথা যদি পাঁচখান হয় তাহলে আমার মায়ার জীবন শেষ হয়ে যাইব। না না, তুমি চিন্তা করিও না, তোমার মায়ের ব্যবস্থা আমি কইরা দিমো। আমি ওই পোলারে কয়ে দেখমো তোমার মায়ের কথা, যদি রাজি হয় তাহলে তোমারে জানামো। বাবা, আমি বিয়ে করব না, চিন্তা করিস না। আমি পোলারে কমুতরে পড়ালেখা করাইতে। পোলা যদি মায়ারে পড়ালেখা করায় তাহলে আমার কোনো আপত্তি নাই। পড়ালেখা করালে আমারও বিয়ে করতে কোনো আপত্তি নাই। কিন্তু চাচার পছন্দ মতো ছেলেকে কি বিয়ে করা ঠিক হবে? উনি তো আমার এত বড় ক্ষতি করলো। জানি না আমার ভাগ্যে কি আছে। ওনার সাথে আমার একটু একান্তে কথা বলা উচিত। কিছুদিন পর আমি পুরোপুরি সুস্থ হওয়ার পর চাচার বাসায় যাব বলে ঠিক করলাম। কিন্তু আমার ঠিক কি হবে চাচার সাথে কথা বলা। ওনার হিংস্রতার কথা মনে পড়লেই ইচ্ছে করে ওই লোকটারে গলা টিপে মেরে ফেলি। কিন্তু না, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমাকে চাচার সাথে কথা বলতেই হবে। আর এমনিতে অনেক দিন হয়ে গেল গ্রামের কারোর সাথে দেখা হয় না। গ্রামের সবাই জানে আমার জ্বর হয়েছে, তাই বাসা থেকে বের হয় না। মা, ও মা। হ নীলা, বল। মা, আমি একটু গ্রামের সবার সাথে দেখা করে আসি। যা, কিন্তু কাউরে কোষ না তোর পেটে বাচ্চা আসিল। কেউ যদি জিজ্ঞেস করে এতদিন কই আসিলি, তুই কইবি তোর জ্বর হয়েছিল। ঠিক আছে মা। আমি বাসা থেকে বের হয়ে আমার সহপাঠী মারিয়ার বাসায় যেতেছিলাম। যাওয়ার পথে দেখি রহিম চাচা দাঁড়িয়ে আছে। এইটাই সুযোগ চাচার সাথে কথা বলার। আমি চাচার কাছে গিয়ে বললাম, চাচা। কি রে নীলামা, তুই? হঠাৎ চাচার এমন আচরণে খুব অবাক হলাম। সে তো আমাকে দেখলে হিংস্র পশুর মতো আচরণ করে, কিন্তু আজ এত সুন্দর করে কথা বলছি কেন? চাচা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বল মা নীলা। চাচা, আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন? আমার ভুলের মাসুল করতেই তো তোরে এত ভালা পোলার হাতে তুলে দিমো। তোরে আমি বিয়ে দিমো, আমার নিজের টাকা দিয়ে তোরে বিয়ে দিমো। কিন্তু আমি আপনার পছন্দ করা ছেলেরে বিয়ে করব না। নীলামা, জানি তুই আমার উপর রাগ করে আসোস। মা, আমি আমার ভুল বুঝতে পারছি, তুই আমার মাফ করে দে। আমি তোর এই পোলা লগে বিয়া দিয়া নিজের ভুলের মাসুল করব। তোর দোহাই লাগে, তুই রাজি হয়ে যা। আমার ভুলের মাসুল করতে দে। কিন্তু, কোনো কিন্তু না। ওই পোলা তোরে বিয়ে করতে রাজি হয়েছে। আমি আজকে তোরে বাপের কমো, কালকে পোলা তোরে দেখতে আসবো। আর সপ্তাহখানেক পর ভালো একটা দিন দেখে তোরে বিয়া দেবো। আমি এখন যাই, তুই যেখানে যাইতেছিলি যা। তোর বাপের কাছে যাই, আমি শুভ খবরটা দিয়ে আসি। এদিকে আমি তো চাচার ব্যবহার দেখে রীতিমতো অবাক হলাম। এই লোক কি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছে, নাকি কোনো চাল চালছে? সবকিছু আমার মাথায় কেমন যেন ঘুরছিল। কিন্তু হঠাৎ এই লোকের এত পরিবর্তন কেন? এইসব চিন্তা করতে করতে আমি আমার সহপাঠীর বাসায় চলে আসলাম। কি রে, এই যে নীলা, কেমন আছিস? ভালো। তোর শরীর ঠিক হয়েছে? হ্যাঁ। তোর বাসার সবাই কেমন আছে? ভালোই আছে। শুনছি তুই নাকি বিয়ে করতেছস। কে বলছে তোরে? কেন? রহিম চাচা তো গ্রামের সবাই বলতেছে তোর নাকি শহরে বড় বাড়িতে বিয়ে হবে। উনি নাকি ওনার টাকা দিয়ে তোরে বিয়ে দেবে। জানি না আমি, মা বাবা জানে। আমিও জেনে না জেনার ভান করলাম একটু। জানোস নীলা, রহিম চাচা অনেক ভালো রে, তোরে নিজের টাকা দিয়া দিয়া নিজের ছেলে ঠিক করে বিয়ে দিচ্ছে। আমি মারিয়ার কথা শুনে মনে মনে বলছিলাম,
তুই তো জানোস না লোকটা কত বড় লুচ্চা। কিন্তু আজকে রহিম চাচার ব্যবহার আমাকে খুব অবাক করলো। আল্লাহ হয়তো ওনারে বুঝ দিছে। তারপর আমি মারিয়ার সাথে কথা শেষ করে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে দেখি বাসায় কেমন যেন একটা আমেজ, সবার মুখেই হাসি। আর রহিম চাচার বউ, রহিম চাচা, রুবায়েত সবাই আমার বাসায়। আরও কিছু গ্রামের সহপাঠীরাও ছিল। আমি বাসায় ঢুকতেই সবাই বলা শুরু করলো বিয়ের কন্যা এসে। তাহলে কি আমার বিয়ের জন্য সব ঠিক হয়ে গেছে? আমার মনে এখনো সন্দেহ ছিল আমার কি বিয়েটা করা ঠিক হবে। নীলা, মা তুই আইসোস? আম্মু বলে উঠল, জি মা, কালকে তোরে পোলা দেখতে আইব। পোলা নাকি তোরে বিয়া করতে রাজি হয়েছে। আর মা জানোস, আজকে আমার খুব খুশি লাগতেছে। তোরে বিয়া দেওয়া চিন্তা মুক্ত হমো। পোলা তোরে পড়ালেখাও করাইব। আচ্ছা মা, আর শুন, একটু সুন্দর করে সাজায়। এখন কেন সাজমো? একটু সাইজার, আমার পরিমতো মেয়ের একটু সাজা অবস্থায় দেখতে চায়। আচ্ছা মা। তারপর আমি রুমে গিয়ে সেজে আসলাম। বাবা চাচারা সবাই একসাথেই বসেছিল। আয় মা নীলা, মাশাল্লাহ। নীলার মা, দেখো আমাগোর মাইয়ারে কত সুন্দর লাগতেছে। তখন সবাই আমারে নিয়ে কথা বলতেছিল। সবার আনন্দ দেখে আমার নিজেরও খুব খুশি লাগছিল। অনেকদিন পর মা বাবার মুখে হাসি দেখলাম। এতদিন আমার চিন্তায় মা বাবা ভালো করে খাওয়া দাওয়া করে নাই। যাক, আমার বিয়েটা নিয়ে আমার বাবা মা খুশি থাকলেই হলো। এরপর দিন ছেলে আমাকে দেখতে আসলো। আমাকে ছেলের সামনে নিয়ে যাওয়া হলো। কিন্তু ছেলের বয়স আমার থেকে অনেক বেশি, প্রায় 40-45 বয়সের মতো বয়স হবে। আমার এই ছেলেকে মোটেও পছন্দ হয়নি। ছোটবেলা থেকে আশা ছিল সালমান শাহের মতো ছেলেকে বিয়ে করব। আমার জন্মের আগে সালমান শাহ মারা গেলেও সালমান শাহকে অনেক ভালো লাগতো। কিন্তু এই ছেলে তো সালমান শাহের নখের যোগ্য না। আর এই ছেলেটা কেমনভাবে যেন তাকায়। আমার এই ধরনের চাহনি মোটেও ভালো লাগে না। কি বাবা আসাদ, আমাদের নীলামাকে কেমন লেগেছে? আসাদ, আমাকে দেখতে আসা ছেলেটার নাম। জি চাচা, মাশাল্লাহ, খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইমাম, মিষ্টি আনো। তোমার মেয়ে নীলারে বাবা আসাদ পছন্দ করেছে। ছেলের পছন্দ হয়েছে শুনে সবাই মহা খুশি। কিন্তু ছেলের পছন্দ হলেই তো হবে না, আমারও তো ছেলেকে পছন্দ হতে হবে। কিন্তু কেউ তো আমাকে একবারও জিজ্ঞাসা করলো না ছেলেটা আমার পছন্দ হয়েছে কিনা। আর জিজ্ঞাসা না করলে নাই, ছেলে চলে গেলে আমি নিজে থেকেই বলবো ছেলেকে আমার পছন্দ হয় নাই। তাহলে বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলি আজকে। এত তাড়াতাড়ি সব কিছু করে ফেলমো? আর পোলার বাপ মার লগে তো কথা কইতে হবো আমাগর। আরে এসব নিয়ে তোমরা চিন্তা করো না। মনে করো পোলার বাপ মা আমি। আর পোলার বাপ মা এবো না। পোলার বাপ আমারে অনেক বিশ্বাস করে। আমরা খুব ভালো বন্ধু। আমি যার লগে বিয়ে দিমো পোলার বাপ মা তাতেই খুশি। আচ্ছা, তাহলে বিয়ের দিন ঠিক করো তোমরা। আগামী শুক্রবার বিয়ে পড়াই দিই। শুক্রবারে তো আর মাত্র 4 দিন আছে। এত তাড়াতাড়ি কি আয়োজন করতে পারবো? আরে পারবা, সব পারবা, আমি আছি তো। তারপর আগামী শুক্রবার বিয়ের দিন ঠিক করা হলো। কিন্তু আমার তো ছেলেকে মোটেও পছন্দ হয় নাই। ছেলে হয়তো দুপুরে খেয়ে যাবে। ছেলে যাওয়ার পরে বলবো সবাইকে আমি যে এই ছেলেকে বিয়ে করব না। দুপুরে সবার খাওয়া শেষে সবাই বসে গল্প করছে। ছেলেও ছিল সাথে। ইমাম শোনো, আসাদ বিয়ের দিন পর্যন্ত আমার বাসায় থাকবে। বিয়া করে নীলারে একেবারে নিয়ে যাইব গা। ঠিক আছে। এই রুবায়েত শোন, তোর আসাদ ভাইরে বাসায় নিয়ে যা। আমি তোর ইমাম চাচার লগে কথা কয়ে আসতেছি। আচ্ছা বাবা। রুবায়েত ছেলেকে নিয়ে চলে গেল। এক্ষুনি সুযোগ সবাইকে বলার এই ছেলেকে আমার পছন্দ না। বাবা, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। বল মা। বাবা, ওই ছেলেকে আমার পছন্দ হয় নাই। ছেলে পুরাই বুড়া। ইমাম, তোর মায়া এইসব কি কয়? বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, এখন তোমার মায়া কয় পোলা পছন্দ হয় নাই। মেরে বোঝাও ইমাম। এই পোলায় হাতছাড়া হইয়া গেলে তোমার মায়া আর জামাই পাইব না। এমনিতে তোমার মায়ের একটা কলঙ্ক আছে। নীলামা, তুই এমন করিস না দয়া কইরা। এই পোলা তোরে সুখে রাখবো, তোরে পড়ালেখা করাইব। বাবা, তুমি বলাতে আমি কিন্তু বিয়েটা করতে রাজি হয়েছি। আমি বাবার কথা ফিরাতে পারলাম না। আর চাচার কথাও তো ঠিক। আমারও তো একটা কলঙ্ক আছে। তার উপর যদি এই বিয়ে ভেঙে যায় তাহলে আমাকে সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে। কিন্তু বিয়েটা করতে আমার মোটেও ইচ্ছা নাই। বাবা মার মুখের দিকে দেখে বিয়েটা করতে রাজি হলাম। এরপর দিন একটা দিন করে বিয়ের দিন ঘনিয়ে আসলো। ঘরে বিয়ের আমেজ, সবাই অনেক খুশি, কিন্তু আমি ছাড়া। আমাকে বিয়ের সাজে সাজানো হলো। দেখো দেখো, আমাগোর নীলারে কত সুন্দর লাগতাছে। নজর না লাগুক কারো, তুমি তোরে নজর লাগাই দিতেছো। আচ্ছা শোনো, বরপক্ষ বাইর হইয়া গেছে। কিছুক্ষণের মধ্যে এখানে আইয়া যাইব। সব ঠিকঠাক আছে তো? হ, সব ঠিকঠাক আছে। কিছুক্ষণ পর ছেলে চলে আসলো। আমাকে বিয়ের আসরে নিয়ে গেল। আমাদের বিয়ে পড়ানো হলো। এবার বিদায়ের পালা। আমার বুকটা ফেটে যাচ্ছিল। মা বাবাকে ছেড়ে এই প্রথমবার এত দূরে যাচ্ছি। মা, আমি যাচ্ছি।
তোমরা ভালো থাকো, আর তোমরা আমারে দেখতে যাও, ঠিক আছে মা? বাবার মুখের দিকে দেখা যাচ্ছিল না, যেন বাবার রোহটাকে কেউ নিয়ে চলে যাচ্ছে। বাবা মায়ের মুখের দিকে দেখে ইচ্ছা করছিল সারা জীবন ওদের থেকেই থেকে যায়, কিন্তু এটা তো এখন সম্ভব না। আমি এখন অন্যের বউ, মেয়েদেরকে বিয়ের পর শ্বশুরবাড়িতে যেতে হয়, এটাই নিয়ম। তারপর আমাকে শহরের ছেলের বাসায় নিয়ে আসা হলো, কিন্তু একই ঘরে তো কেউ নাই। বাবার মুখে শুনেছিলাম ছেলের মা বাবা নাকি বাসায় আছে, কিন্তু কেউ ছিল না। আপনার মা বাবা কই? আম্মা আব্বা তো একটু আমার বড় বোনের বাসায় গেছে, কিছুদিন পর চলে আসবে, তুমি চিন্তা করো না। আজ আমাদের বাসর, আমি ঘরে বসে আছি। কিছুক্ষণ পর আসাদ আসলো, সে আমার পাশে এসে বসলো, সে আমার হাত ধরতে যাবে, ওই সময় আমি উঠলাম। আচ্ছা, আপনি কি জানেন আমি ধর্ষিতা? আমার পেটে বাচ্চাও আসছিল। হ্যাঁ জানি, আর এও জানি তোমাকে রহিম চাচা ধর্ষণ করছে। আপনাকে কে বলল? রহিম চাচা বলছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। কথাটা শুনে মনে মনে ভাবলাম, ছেলেটা কি আসলে ভালো, নাকি ভালো হওয়ার অভিনয় করছে? কোনো ছেলে কি একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে রাজি হতে পারে? আমার মনে নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তারপরে খুব ভালো ভালোই আমাদের বিয়ে হয়েছে, প্রায় 3 মাস হতে চলল। আসাদ আমার সাথে খুব ভালোই ব্যবহার করত। এরপর আসাদকে আমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে। আসাদ সারাদিন বাসার বাইরেই থাকতো, আর রাতে আসলে আমার সাথে সময় কাটাতো। আমি এতদিনে ছেলেটাকে যা বুঝলাম, ছেলেটা খারাপ না। এর মধ্যে আমি আমার বাড়ি থেকেও ঘুরে এসেছি। আমি মা বাবার একবার আমাকে দেখতে এসেছে, আর আসাদের সাথে আমার সংসার ভালোই যাচ্ছিল। তারপর হঠাৎ একদিন কে যেন এসেছে, দরজায় ঠোকা দিচ্ছে। কিন্তু এ সময় কে হতে পারে? আসাদ তো এখন আসার কথা না, আর এখানে তেমন কেউ আসে না। অনেকক্ষণ ধরে দরজায় ঠোকা দিচ্ছে। তারপর আমি ভয়ে ভয়ে দরজা খুলতে গেলাম। দরজা খুলে যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দরজা খুলে দেখলাম রহিম চাচা দাঁড়িয়ে আছে। রহিম চাচার সাথে আসাদ আর কিছু লোক। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ, ভালো আছি। চাচা কেমনভাবে যেন আমাকে উত্তর দিল। আমি আসাদের দিকে তাকিয়ে বললাম, কি গো, আপনি এখন এসে গেছেন যে? কাজ থেকে ছুটি নিছেন নাকি? আর লোকগুলো কারা? তারপর আসাদ বলল, ওরা তোরে নিতে আসে। আমাকে নিতে আসে মানে? হ, তোরে ওদের কাছে বিক্রি করে দিছি। কি? আমি আপনার বিয়ে করা বউ, আপনি আমারে কেন বিক্রি করছেন মানে কি? বিয়ে করা বউরে কেউ কেউ বিক্রি করে নাকি? হ করে। যে বিয়ে হয়েছে টাকার লোভে, সে বিয়েতে বিক্রি হয়। টাকার লোভে মানে? হ, তোরে আমরা বিক্রি করে দিছি 2 লাখ টাকা দিয়ে। 2 লাখ টাকার মধ্যে 50,000 আমার, আর 1,50,000 টাকা রহিম চাচার। তোর জায়গা আজকে থেকে পতিতালয়ে। আমি তো আসাদের কথা শুনে রীতিমতো অবাক হচ্ছিলাম। তাহলে কি চাচা বিয়ের আগে আমার সাথে অভিনয় করছে? আমার বিয়েটা শুধু একটা অভিনয় ছিল আমাকে শহরে আনার জন্য। আসাদের এতদিনের কথা শুনে তো একবারও মনে হয় নাই আসাদ আমার সাথে এমন করতে পারে। আমি এখন কি করব? আমি এখন অসহায়। এখন এখানে চিৎকার করলে কে শুনবে না? আশেপাশে তেমন কেউ নাই, যারা আসে সবাই চাকরি করে। আমি আসাদের পায়ে পড়ে গেলাম, আমাকে বিক্রি করিয়া না দয়া কইরা। আমি আপনাদের যেখান থেকে পারি সেখান থেকে 2 লাখ টাকা আয়না দিব। প্লিজ আমারে বিক্রি করিয়া না, দোহাই লাগে। পাসার, তোরে বিক্রি করতে হইব। এই, তোমরা ওরে লইয়া যাও। চাচা, আমাকে মাফ করে দেন, আমি ওদের সাথে যাবো না। আমার মা বাবা কষ্ট পাইব অনেক। এত কিছু শোনার জন্য আসে নাই। এই, তোমরা ওরে লইয়া যাও, আমি যাবো না। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বকাইতে হয়। তোরে সোজা করার ওষুধ আমরা জানি। এই, তোরা খাড়ায় আসুস ক্যারে? ঘুমের ওষুধটা মায়ারে দে। তারপর তার একটা ইঞ্জেকশন বের করে আমার হাতে ঢুকিয়ে দিল। তারপর আমার আর কিছু মনে ছিল না। আমার যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে একটা ঘরে আবিষ্কার করলাম। আমার সামনে একটা মেয়ে বসে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখে সে বাইরে চলে গেল। আমি চিৎকার করতে লাগলাম, এইখানে কে আছো? আমাকে এইখানে আনা হয়েছে কেন? আমাকে ছেড়ে দাও। তারপর একটা মহিলা রুমে ঢুকেছে। মহিলাটা একটা শাড়ি পরে আছে। শাড়ি হয়তো নামে পড়েছে কামেনা। সারা শরীর স্পষ্ট বোঝা যাচ্ছে মহিলাটার। আমি বুঝলাম আমাকে পতিতলায় আনা হয়েছে। এখানে আমি আছি। আমি মর্জিনা। যা বলার আমাকে বল। আমাকে যাইতে দেন এখান থেকে। যাইতে দিব বললেই হয় নাকি? আপনারা আমাকে এখানে কেন আনছেন? তরি বিক্রি করে দিছে রহিম আর আসাদ মিলা। রহিম আর আসাদ আমাদেরকে 1 বছর পর পর নতুন মেয়ে এনে দেয় বিভিন্ন ধরনের গ্রাম থেকে। এই বছর তোরে আনছে। আপনার দোহাই লাগে, আমাকে সাইরা দেন। সারা তো যাইব না। তুই আমাদের লগে মিশিমিশি থাক। 2 বেলা 2 মুঠো খাইতে দিমু, আর রাতের বেলা কাস্টমারের লগে ফুর্তি করবি। আমি পারবো না কিছু করতে। তোর মতো এখানে সবাই বলছে পারবে না, কিন্তু এখন ওরা ভালোই টাকা কামায়। এই মনির, কাস্টমারে নিয়ে আয়। আজকে আমাদের নতুন মাল আছে।
কাস্টমার মানে আজকে রাতে তোর সঙ্গী, খুশি করে দিস বুঝছস আজকে। এই বলে মর্জিনার রুম থেকে চলে গেল। আর একটা লোক রুমে এসে দরজা বন্ধ করে দিল। খবরদার, আমার কাছে আইবেন না, আইলে কিন্তু খারাপ হইয়া যাইব। কাছে যাবো না তুই বললেই হবে নাকি? তোরে আজকে রাতের জন্য 5,000 টাকা দিয়া কিনছি। মর্জিনাপা বলছে তুই মাল নাকি নতুন, আপনার দোহাই লাগে সাইরা দেন। লোকটা আমার কথা না শুনে আমার কাছে এসে আমাকে শুইয়ে আমাকে ভোগ করতে শুরু করলো। আমি প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছিলাম। আমি লোকটাকে বারবার বলছিলাম আমাকে ছাড়তে, কিন্তু কে শুনে কার কথা। তারপর থেকে এভাবেই প্রতি রাতে ধর্ষণ করা হয় আমাকে। 2 বছর কেটে গেল, এই নরকে আছি আমি। এই 2 বছরে আরও 2টা নতুন মেয়ে এসেছে এখানে। দুজনকে একজন আমাদের গ্রামের, তাকে বিয়ে দেওয়ার নাম করে রহিম চাচা শহরে এনেছিল। বিয়ের কয়েক মাস পরেই তাকে এখানে নিয়ে এসেছে। এই 2 বছর বাবা মার সাথে কোনো যোগাযোগ হয়নি, জানি না বাবা মা কেমন আছে। আমাদের গ্রামের মেয়েটার থেকে শুনেছি রহিম চাচা নাকি গ্রামের সবাইকে বলেছে আমি আসাদের সাথে দেশের বাইরে চলে গেছি। আসাদের নাকি চাকরি হয়েছে দেশের বাইরে। মা বাবা হয়তো ভাবছে আমি সুখে আছি, তাই তারা হয়তো ভালোই আছে। কিন্তু তারা তো জানে না আমি কোন নরকের মধ্যে আছি। জানি না কখনো এই নরক থেকে মুক্তি পাবো আদৌ, কখনো পাবো কিনা, হয়তো নাও পেতে পারি। আর আমার সাথে আমার মা বাবার কোনো যোগাযোগ ছিল না। আমি ওদেরকে যদি বলতাম আমার বাবা মার সাথে একটু কথা বলতে দিতে, ওরা আমার দিত না। উল্টা আমার উপর নানান ধরনের নির্যাতন করত। আজ আরও একটা লোক এসেছে আমার সাথে রাত কাটাতে। সে ছিল পুরোপুরি মদ্যপান অবস্থায়। সে সকালে যখন চলে যাচ্ছিল তখন ভোরে তার মোবাইল ফেলে চলে যায়। আমি মোবাইলটা আমার বুকের মধ্যে লুকিয়ে রাখি। ভাবলাম আজকে আমি বাবা মার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। বাবার তেমন কোনো ভালো ফোন নেই, ভাঙা একটা মোবাইল ছিল। বিয়ের পর ওই মোবাইল দিয়ে আমার সাথে বাবা মা কথা বলতো। গ্রামের মানুষ হিসেবে বাবা মা তেমন পড়ালেখা জানতো না, তাই তারা তেমন একটা মোবাইল ব্যবহার করতেই জানতো না। আমার বিয়ের পর আমার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল কিনেছিল, কিন্তু জানি না এতদিনে মোবাইলটা আদৌ আছে নাকি। তারপর আমি সাহস করে দরজা বন্ধ করে বাবার নাম্বারে কল দিলাম। অনেকক্ষণ দিয়ে যাচ্ছি, কেউ রিসিভ করছে না। এদিকে হঠাৎ আমার দরজার বাইরে থেকে মর্জিনা আপার আওয়াজ, ওই নীলা, ঘরে কোনো মোবাইল আছে নাকি দেখতো, দরজা খোল। মোবাইল পেয়ে থাকলে কাউকে কল দেওয়ার চেষ্টা করবি না, যদি কল দেস তাহলে দেখিস তোর খবর আজকে রাতে। আমি শুধুই চুপ করে থাকলাম। এদিকে মর্জিনা আপা দরজা বাজাতে লাগলো, আর আমি বাবার মোবাইলে কল দিয়ে যাচ্ছি, কেউ কল ধরছি না। আমি মোবাইল থেকে তাড়াতাড়ি নাম্বার ডিলিট করে মোবাইলটা বালিশের নিচে রেখে দিলাম, আর গিয়ে দরজা খুলে দিলাম। কেড়ে নিলা, তোর দরজা খুলতে এত দেরি হয়েছে কেন? আপা, আসলে কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, তাই ঘুমাই গেছিলাম, খেয়াল ছিল না। আচ্ছা, মোবাইল পাইছো সেই রুমে কোনো? না, আমি তো পাই নাই, খুঁজে দেখি। আচ্ছা, আমি দাঁড়াও আসি। আমার সামনে খুঁজে দে আমাকে। আমি একটু অভিনয় করে এখানে ওখানে খুঁজলাম। পরে বিছানার কাছে গিয়ে বালিশের নিচে থেকে মোবাইলটা বের করে দিলাম। আপা ধরেন, মোবাইল পাইছি। মোবাইলটা কার? কালকে রাতে যে লোকটা তোর সাথে রাত কাটাতে আসে, ওই লোকের, ভুল করে রেখে গেছে, এখন আসছি নিতে। মর্জিনা আপার রুম থেকে বের হয়ে গেল। আমি পারলাম না বাবা মার সাথে যোগাযোগ করতে। আমি রুমে বসে বসে কান্না করতে লাগলাম। এই নরকে আর থাকতে পারছি না। প্রতিনিয়ত দম বন্ধ হয়ে আসে। মাঝে মধ্যে ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে, কিন্তু জীবনের মায়ায় আর পারি না নিজেকে শেষ করতে। এভাবে আরো কয়েকটা মাস কেটে গেল এই নরকে আসি। প্রতিদিন নতুন নতুন লোক আমাকে ভোগ করছে। তারপর নীলা, ওই নীলা, কই তুই? মর্জিনা আপা আমাকে ডাকছে, হয়তো নতুন কেউ এসেছে। আমি মর্জিনার আপার কাছে গেলাম। যা ভেবেছিলাম তাই, নতুন আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। এতদিন পর্যন্ত আমাকে যতগুলো লোক ভোগ করেছে সবাই বয়স কমসে কম 30-এর ওপরে হবে, কিন্তু আজকে ছেলেটার বয়স একটু কম, হয়তো 22-25 বছরের মধ্যে বয়স হবে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেকদিন খাওয়া দাওয়া করেনি, নেশাও করে হয়তো, কিন্তু ছেলেটার জামা কাপড় বেশ দামি, কোনো বড়লোক বাবার বিগড়ে যাওয়ার সন্তান হয়তো। নীলা, আসছোস? জি আপা। ওরে তোর রুমে নিয়ে যা, তোর আজকে রাতের সঙ্গী। হ্যাঁ আসেন। তারপর আমি রুমে চলে গেলাম। আমার পিছু পিছু ছেলেটাও আসলো। ছেলেটা রুমে ঢুকে বিছানায় বসলো। আমি দরজা বন্ধ করে নিজের কাপড় খুলতে যাচ্ছিলাম। ওই সময় ছেলেটা বলে উঠল, এই মেয়ে, জামা খোলার দরকার নেই। আমি এখানে তোমার সাথে কিছু করতে আসিনি, আমি একটু শান্তি পেতে এসেছি। বন্ধুদের থেকে শুনেছি রাতের বেলা পতিতালয়ে শান্তিতে ঘুমানো যায়, আর আমার এই সময় একটু শান্তি দরকার। এটা আমার জীবনে প্রথম ছেলে যে আমাকে একলা পেয়েও ভোগ করতে চাইছে না। জানি না ছেলেটার কি হয়েছে। ছেলেটার থেকে কি জিজ্ঞেস করা ঠিক হবে? আচ্ছা, জিজ্ঞেস করে দেখি। জানেন, আমি এই পতিতালয়ে 2 বছর ধরে আছি। এই পর্যন্ত কোনো লোক আসেনি যে আমাকে ভোগ করতে আসেনি, সবাই ভোগ করতে এসেছে। আচ্ছা, আপনার কি হয়েছে একটু বলবেন?
দেখি তো মনে হচ্ছে বড়লোক ঘরের ছেলে। হ্যাঁ, আমি বড়লোক বাবার এক বিগড়ে যাওয়া ছেলে। আগে ভালোই ছিলাম, বাবা মার বাধ্য সন্তান ছিলাম। যখন থেকে ভার্সিটিতে উঠি তখন থেকে বাবা মার অবাধ্য হতে শুরু করি। বাবা মার সাথে অনেক অন্যায় করেছি, হয়তো তার শাস্তি এখন পাচ্ছি। আপনার বিগড়ানোর কারণটা কি জানতে পারি? তুমি শুনবে আমার বিগড়ানোর কারণ? হ্যাঁ বলেন, তাহলে শুনো। আমি যখন স্কুলে ছিলাম তখন বাবা মার অনেক বাধ্য সন্তান ছিলাম। বাবা মার নয়নের মনে ছিলাম, পড়ালেখায়ও ভালো ছিলাম খুব। এইচএসসি সবগুলোতে A+ ছিল। তারপর একটা ভালো ভার্সিটিতে সুযোগ পাই। তারপর ভার্সিটিতে আমি যখন দ্বিতীয় বর্ষে, তখন এক পরীর আগমন ঘটে আমাদের ভার্সিটিতে। পরিমাণে? আমি বলে উঠলাম, আরে পরিমাণে বোঝনি, মেয়ে আর কি। ও, তারপর সেই মেয়ের জন্য ভার্সিটির সবাই পাগল ছিল, কিন্তু আমি তেমন একটা মেয়েদের দিকে দুর্বল ছিলাম না। ভার্সিটির অনেক ছেলে মেয়েটাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েটা কারোর প্রস্তাবে রাজি হয়নি। তাহলে আপনার সাথে মেয়েটার কি সম্পর্ক? মাঝখানে আবারও বলে উঠলাম, আহা, পুরো কথা তো শোনো। আচ্ছা বলুন। একদিন দেখি মেয়েটা আমাকে এফবিতে রিকোয়েস্ট পাঠায়। আমি ছোট বোন হিসেবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। এরপর সে আমাকে মেসেজ দিত প্রায়, তার সাথে কথা হতো। আমি যেহেতু ভার্সিটির ফার্স্ট বয় ছিলাম, সে তো ভার্সিটির ছোট ভাই বোনদের কোনো সাহায্য লাগলে আমার কাছে আসতো। মেয়েটাও আমার থেকে সাহায্য নিত। মেয়েটা ছিল অনেক মায়াবতী। আমি আস্তে আস্তে তার উপর দুর্বল হতে থাকলাম। একদিন দেখি মেয়েটা আমাকে প্রেমের প্রস্তাব দেয়, আর আমি তার কথা শুনে খুব অবাক হলাম। যে মেয়েকে কলেজের প্রতিটা ছেলে প্রেমের প্রস্তাব দিয়েছে, এমনকি বয়সে তার ছোট ছেলেও মেয়েটাকে প্রপোজ করেছে, কিন্তু মেয়েটা রাজি হয়নি। কিন্তু আমার মধ্যে কি এমন দেখলো যে মেয়েটা নিজে থেকে আমাকে প্রপোজ করছে? ছেলেটাকে থামিয়ে দিয়ে বললাম, আপনি কি মেয়েটার প্রেমের প্রস্তাবে রাজি হয়েছিলেন? হ্যাঁ, হয়েছিলাম। মেয়েটা এতটাই মায়াবতী ছিল যে আমি রাজি হয়ে না হয়ে পারলাম না। আস্তে আস্তে আমি মেয়েটার উপর আরও দুর্বল হতে থাকি, আর আমাদের প্রেম চলতে থাকে। তো আপনার এখন এই অবস্থা কেন? আমি আস্তে আস্তে পড়ালেখায় দুর্বল হতে থাকি। যে ছেলে আমি ভার্সিটির ফার্স্ট বয় ছিলাম, সেই ছেলেই হয়ে গিয়েছিলাম সব থেকে লাস্ট বয়। আমার বাবার থেকে টাকা চুরি করে তাকে গিফট করতাম। আমি যেহেতু পড়ালেখা করতাম, সেহেতু আমার হাত খরচের টাকা বাবা দিত। আমি কোনো চাকরি করতাম না। তাকে গিফট দেওয়াটা ছিল আমার এক্সট্রা একটা খরচ। সেই টাকা জোগাতেই বাবার থেকে টাকা চুরি করা। মামার হাবভাব দেখে বুঝতে পেরেছিল আমি কোনো একটা অন্যায় করছি। একদিন মামাকে ধরে ফেলে আমার আর মেয়েটার সম্পর্কটা। আর জানো, এই বলে ছেলেটা কান্না শুরু করলো। ছেলেটার দিকে দেখে মায়া হচ্ছিল খুব। এই প্রথম কোনো ছেলেকে কিভাবে কাঁদতে দেখছি। তারপর আমি বললাম, আপনি কান্না করছেন কেন? শান্ত হন, আপনাকে আর কিছু বলতে হবে না। না, আমি বলবো। তোমাকে এই কথাগুলো বলতে পেরে মনটা আস্তে আস্তে হালকা হচ্ছে। আচ্ছা বলুন। আমি ওই দিন আমার মায়ের গায়ে হাত তুলেছিলাম, শুধুমাত্র ওই মেয়ের জন্য। পরে আমার বাবা ব্যাপারটা জানতে পেরে আমাকে ঘর থেকে বের করে দেয়। তারপরে আমি আশ্রয় নিই ভার্সিটির হোস্টেলে। কয়েকটা টিউশন করতাম, এগুলো আমার খাওয়া পড়াতেই চলে যেত। আস্তে আস্তে মেয়েটা আমায় অবহেলা করতে শুরু করে, সবসময় ব্যস্ততা দেখাতো আমাকে। আমিও কিছু বলিনি, ভেবেছিলাম সত্যি সে ব্যস্ত। এভাবে অনেক দিন কেটে গেল। ভার্সিটির প্রায় সবাই ওর আমার সম্পর্কের কথা জানতো। একদিন ভার্সিটির এক ছোট ভাই এসে আমাকে একটা ছবি দেখায়। ছবিটিতে ছিল ওই মেয়েটা একটা ছেলে। ছেলেটা আমাদের ভার্সিটির সব থেকে বড় লোক বাবার ছেলে। প্রতিদিন গাড়ি করে ভার্সিটিতে আসতো। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। যে মেয়েটাকে আমি এত ভালোবাসতাম, সেই মেয়ে আমার সাথে ব্যস্ততা অজুহাত দেখিয়ে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি মেয়েটাকে কল করে আমার সাথে দেখা করতে বললাম। তারপর মেয়েটাকে আমি আমাকে অবহেলার কারণ জিজ্ঞেস করলে সে বলে আমার সাথে আর সম্পর্ক রাখতে চায় না। সে এতদিন আমার টাকা আর আমার মেধাকে ভালোবেসেছিল, আমাকে কোনোদিন ভালোবাসিনি। আমার মেধা আর আমার টাকা এখন কিছুই আমার কাছে নেই, তাই সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি ওই দিন মেয়েটার কথা শুনে অবাক হচ্ছিলাম। ওই দিন আমার বলার মতো কিছুই ছিল না। আমি ওই দিন চলে আসলাম মেয়েটার সামনে থেকে, কিন্তু মেয়েটার স্মৃতিগুলো আমাকে প্রতিনিয়ত মেয়েটার কথা মনে করে দিচ্ছিল। আমি কোনো উপায় খুঁজে না পেয়ে নিজেকে শান্তিতে রাখার জন্য নেশা করা শুরু করি। তারপর কিছুদিন আগে আমার কিছু ফ্রেন্ড বলে পতিতালয়ে নাকি অনেক শান্তি, তাই আমার এই পতিতালয়ে আসা। ছেলেটার কথা শুনে আমার ছেলেটার উপর খুব মায়া হচ্ছিল, কিন্তু আমি নিরুপায়। ছেলেটাকে কোনোভাবে আমি সাহায্য করতে পারবো না। আচ্ছা, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু রেখেছে। আপনি নেশা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে প্রার্থনা করুন। জানো, তোমাকে এই কথাগুলো বলতে পেরে নিজের মনে অনেক শান্তি লাগছে। আচ্ছা, তোমার এই পতিতালয়ে আসার কারণ কি? পতিতালয়ে তো কেউ নিজের ইচ্ছায় কোনোদিন এসেছে আমি শুনিনি। তোমার জীবনের কাহিনী আমাকে বলো, আমি শুনতে চাই।
তারপর আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 6টা বাজছে। সকাল 6:30-এর মধ্যে কাস্টমার দেখিয়ে চলে যেতে হয়। সকাল হয়ে গেছে। আমার জীবনের কাহিনী না হয় অন্যদিন শুনবেন, ঠিক আছে? তবে অন্যদিন না, আমি আজ রাতে আবার আসব। তারপর ছেলেটা চলে গেল। ছেলেটার কথাগুলো শুনে খুব মায়া হলো। আসলে নিষ্ঠুর এই পৃথিবীতে সবাই দুঃখী, কিন্তু এক একজনের দুঃখের কারণটা শুধু ভিন্ন। তারপর আমি সারাদিন শুধুই ছেলেটার কথাই ভাবছিলাম। ছেলেটা হয়তো আসলেই দুঃখী। গ্রামে শুনেছিলাম শহরের ছেলেমেয়েগুলো নাকি অনেক মডার্ন, 2-3 জনের সাথে প্রেম করা নাকি তাদের স্বভাব। কিন্তু সবাই কিন্তু একই না। কিছু মানুষ হয়তো ওই ছেলেটার মতোই সৎ, আর কিছু মানুষ হয়তো ওই মেয়েটার মতো ধোঁকাবাজ। কিন্তু দিন দিন ভালো মানুষ থেকে খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। কাল সারা রাত ছেলেটার সাথে কথা হলো, কিন্তু ছেলেটার নাম জানা হলো না। আজকে আসলে জেনে নেব। এভাবেই সারাদিন কেটে গেল। রাত হয়ে আসলো। এখন শুধু ছেলেটার অপেক্ষা। ছেলেটা হয়তো আসলেই অসহায়। আজকে আসলে ছেলেটাকে বলবো তার মা বাবা থেকে মাপ চাইতে। রাত ঘনিয়ে আসলো। প্রায় রাত 12টা। রাত 11টার পর থেকে পতিতালয়ে কাস্টমার আসা শুরু করে। কিন্তু আমি ছেলেটার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ মর্জিনা আপার ডাক, নীলা কই রে তুই? এই তো আপা বলেন। তোর কালকে রাতের কাস্টমারটা আবার আসে। আমি তাকিয়ে দেখলাম ছেলেটা এসেছে। কালকে তুই ওরে কি জাদু করছিলি রে, যার জন্য পোলাটা আবার আইছে? জানি না আপা। আচ্ছা যা, ওনারে লইয়া রুমে যা। আমি ছেলেটাকে নিয়ে রুমে চলে আসি। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো নীলা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি আমার নাম জানলেন কিভাবে? ওই তোমার আপাটা তোমাকে তোমার ওই নামে ডাকলো, তখন শুনলাম। আচ্ছা, ও আপনার নামটা কি জানতে পারি? আমার নামও তো জানা হলো না কালকে। আমি কাব্য আহমেদ। আচ্ছা আচ্ছা, চলো কালকের মতো একটু গল্প করি। কি গল্প করবেন? তুমি এই পতিতলে কেমনে আসলে, ওই গল্প বলো। ও, আমাকে এই পতিতলে আমার আমার জামাই দিয়ে গেছে। তোমার জামাই মানে? হ্যাঁ, আমার জামাই। মা বাবার চোখের মনে ছিলাম আমি আপনার মতো। পড়ালেখায়ও ভালো ছিলাম। কিন্তু আমার গ্রামের এক চাচা আমাকে দ্বিতীয় ধর্ষণ করে, এবং আমার পেটে বাচ্চাও আসছিল। বাচ্চাটা নষ্ট করে দিই। ওই চাচা আমাকে আসাদ নামের এক ছেলের কাছে বিয়ে দেয়। আসাদ আমার সাথে 3 মাস সংসার করে। তারপর একদিন চাচা আর আসাদ মিলে আমাকে এখানে পাঠায় দেয়। আমি কাব্যকে সবকিছু খুলে বলি বিস্তারিত। তুমিও দেখছি আমার থেকে আরো বড় দুঃখী। আমার কথা বাদ দেন, আমার দুঃখ কখনো শেষ হবে না। তবে হ্যাঁ, আপনাকে একটা উপদেশ দিব, রাখবেন? হ্যাঁ বলো নীলা। আপনি আপনার বাবা মার কাছে ক্ষমা চান। ওদেরকে বলেন আপনি ওই মেয়েরে ছেড়ে দিছেন, আর আপনি আপনার পড়ালেখা শেষ করে ওদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করে ফেলেন। আচ্ছা, আমি মাপ চাইব, কিন্তু তোমাকে আগে নরক থেকে মুক্তি দিব। হঠাৎ ছেলেটার কথা শুনে আমি খুব অবাক হলাম। ছেলেটা আমাকে মুক্তি দিবে নাকি আসাদ আর চাচার মতো আমাকে অন্য জায়গায় চড়া দামে বিক্রি করে দিবে? আপনি কি আমাকে সত্যি মুক্তি দিবেন নাকি? কৌতূহল করছেন? তোমার সাথে কৌতূহল কেন করব? আমি সত্যি বলছি, কিন্তু কিভাবে সেটা আমাকে ভাবতে হবে। আগামীকাল আমি আসলে তখন তোমাকে জানাবো। জানেন, এই জীবনে এত প্রতারণার শিকার হয়েছি যে মানুষকে বিশ্বাস করতে এখন খুব ভয় হয়, খুব। আমাকেও হয়তো তোমার বিশ্বাস করতে ভয় হচ্ছে, কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করব না, এই বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, সময় বলে দিবে আপনি বিশ্বাসী নাকি প্রতারক। আমাকে বিশ্বাস করতে এখনো ভয় আছে তোমার? জীবনে এতটাই প্রতারিত হয়েছি যে বিশ্বাস করতে তো একটু ভয় হবেই। আচ্ছা, সকাল হয়ে আসলো, আপনি যেতে পারেন। যাচ্ছি। রাতে কিন্তু আবার আসবো। প্রতিদিন আসলে মর্জিনা আপা হয়তো সন্দেহ করতে পারে। তুমি চিন্তা করো না, আমি তোমার মর্জিনা আপার সাথে কথা বলে নেব। আচ্ছা। কাব্য ছেলেটা গিয়ে মর্জিনা আপাকে বলতে লাগলো, এই যে শোনেন, আমার আপনার এই মেয়েকে খুব ভালো লেগেছে। আমি এখন থেকে প্রতিদিন আসব। প্রতিদিন আসলে তো আর একটা এক্সট্রা টাকা দিতে হবে। দিব, আমার সমস্যা নাই, আমি দিব। তারপর আমি ভাবলাম, ছেলেটা বলেছিল সে টিউশনির খরচ দিয়ে তার দিন চালায়। আচ্ছা, টিউশনের টাকা তো তার খাইতে পড়তে খরচ হয়ে যায়, তাহলে প্রতি রাতে পতিতলে আসার টাকা সে কোথা থেকে পাবে? কেমন যেন একটা সন্দেহ হলো মনের মধ্যে। আচ্ছা, এগুলো নিয়ে পরে ভাবা যাবে, আগে কাব্যকে বিদায় দিই। তারপর কাব্য চলে যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে কেমন যেন একটা হাসি দিয়ে গেল। হাসিটা দেখে মনে হচ্ছিল ওর মনে এমন কিছু চলছে যা আমি জানি না এবং বুঝতেও পারছি না। আমি আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর মর্জিনা আপা রুমে আসলো। এসেই, নীলা, জি আপা, শোন, ছেলেটারে ভালো করে সময় দিস। ছেলেটার যদি তোকে বেশি পছন্দ হয়ে যায় তাহলে তোকে এখান থেকে নিয়ে কিনে নিয়ে যাবে চওড়া দামে। আমাদের এখানে এমনিতেই দিন দিন মেয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। তোকে কিনে নিয়ে গেলে একজন কমবে, আর তোর জায়গায় আর একটা জবরদস্ত নতুন মেয়ে আনতে বলবো আসাদ আর রহিমকে।
আর জানোস, আসাদের বই নাকি মেয়ে হয়েছে। আসাদের বিয়ে হয়েছে? হ। জানোস না তুই? ওর তো বিয়ে হয়েছে প্রায় 5 বছর। আরো খুশির খবর কি জানোস? কি? আসাদ বলছে ওর মেয়ে বড় হলে আমাদের পতিতলায় পাঠাই দিব। ও, হুম। ছি, মানুষ এমনও হতে পারে যে নিজের মেয়েকে পতিতলায় দিয়ে দেওয়ার কথা বলছে। এরা কি আসলে মানুষ? না, জানোয়ার। আচ্ছা শোন, তুই গোসল করে নে। আজকে থেকে আরো বেশি করে সেজে থাকবি। পোলাটারে একদম হাতের মুঠোয় নিয়ে আসবি। তারপর মর্জিনাপা চলে গেল। আমি মর্জিনাপার কথাগুলো শুনে খুব অবাক হলাম। আসাদের আর একটা বউ আছে? আচ্ছা, মনে পড়ছে, ওই মেয়েটা হয়তো ওর বউ। আমি একদিন তার ঘরে একটা ছবি পাই। ছবিটাতে একটা মেয়ের সাথে আসাদের ছবি ছিল। আমি আসাদকে জিজ্ঞেস করেছিলাম মেয়েটাকে। আসাদ বলেছিল ওর বড় বোন। মানুষটা কত শয়তান! তার বউ থাকা সত্ত্বেও আবার বিয়ে করছে। এই লোক শুধু আমাকে বিয়ে করে নাই, হয়তো আরও অনেক মেয়ের জীবন হয়তো নষ্ট করছে। লোকটা এতটাই নিষ্ঠুর যে নিজের সদ্য জন্ম নেওয়া মেয়েটারও নাকি বড় হলে এখানে পাঠাবে। ছি ছি, এই ছেলেটার প্রতি আমার বিয়ের দিন 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 দুর্বল হয়ে যাচ্ছিলাম। আর লোকটা আমাকে একটু বুঝতে দিল না যে ও আরও একটা বউ আছে। লোকটা অনেক ভালো নাটক করতে পারে। তারপর আমি গোসল করে বের হয়ে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে নিজের চুল মুছতেছিলাম। কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখলাম কে যেন আমাকে আড়াল থেকে দেখছে। আমি কে বলে চিৎকার দিতেই হঠাৎ করে সে সরে গিয়েছে। তারপর আমি তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ নাই। আমি ভাবলাম কে হয়তো আমাকে দেখছে আমি কি করছি। তারপর দেখতে দেখতে রাত হয়ে গেল। এখন শুধু ওই কাব্যর জন্য অপেক্ষা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 11:15। কাল তো কাব্য 12টার পর এসেছিল, আজও হয়তো 12টার পরই আসবে। হঠাৎ মর্জিনা আপার ডাক, নীলা আয়, তোর কাস্টমার এসে গেছে রে, আপা রুমে পাঠিয়ে দেন। আমি আয়নার দিকে তাকিয়ে ছোট একটা টিপ লাগাচ্ছিলাম। আর কাব্য রুমের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে আমার কাছে আসতে লাগলো। আমি তার থেকে একটু দূরে যাচ্ছিলাম পিছনের দিকে, আর সে আমার দিকে এগোতে থাকলো। হঠাৎ আমি দেওয়ালের সাথে ঠুকে লেগে গেলাম। আর কাব্য আমার একদম কাছে এসে বলতে লাগলো, নীলা, তোমাকে আজ অপূর্ব লাগছে। কপালে কালো টিপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক, সত্যি অপূর্ব। হয়েছে হয়েছে, আর চলবে। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।